রাঙামাটি বাংলাদেশের পার্বত্য অঞ্চলের একটি সুপ্রাচীন এবং বৃহত্তম জেলা হিসেবে পরিচিত, যার আয়তন ৬১১৬ বর্গ কিলোমিটার। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। পাহাড়, নদী আর লেকের অপরূপ সমন্বয়ে গঠিত রাঙামাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমাদের এই চ্যানেলটি ভ্রমণ রিলেটেড না হলেও শহরের যান্ত্রিক জীবন থেকে কিছুটা স্বস্তির সময় কাটানোর জন্য চ্যানেলটির টিম মেম্বারদের নিয়ে একদিনের ট্যুরে আমরা গিয়েছিলাম পাহাড়ি টিয়া এবং ময়না পাখির সন্ধানে কাপ্তাই লেকের বিভিন্ন স্পটে। পাখির দেখা না পেলেও পেয়েছিলাম বাংলাদেশের এক অপার সৌন্দর্যের সন্ধান, যা আপনাদের সাথেও শেয়ার করার অভিপ্রায় থেকে আমাদের আজকের এই ভ্রমণ গল্প। আশা করি আপনারাও ভ্রমণটি উপভোগ করবেন এবং একদিনের ডে ট্রিপে রাঙামাটিতে কী কী দেখতে পারেন কম খরচে তা জানতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে থাকুন। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে প্রতিদিন রাত ৮টা ৩০ রাঙামাটির উদ্দেশ্যে হানিফ পরিবহনের একটি মাত্র বাস ছেড়ে যায়, আর এই বাসটি করে আমরা যাচ্ছি রাঙামাটিতে। বাসের জন্য অপেক্ষার সময় কিছুটা সুর মূর্ছনার চেষ্টা করা হচ্ছে। এদিকে আমাদের বাসটি সময় মতো চলে এসেছে। তবে এটি একটি ট্রানজিট মিনি বাস। এতে করে আমাদেরকে সায়েদাবাদ পর্যন্ত নিয়ে যাওয়া হবে, কারণ সেখান থেকে রাত 10টা 30 আমাদের মূল বাসটি ছেড়ে যাবে। এই তো আমাদের সেই মূল বাস, যেটাতে চড়ে আমরা রাঙামাটির উদ্দেশ্যে ঢাকা ছাড়ব। মনে রাখবেন, ঢাকা থেকে শুধুমাত্র বাস যোগে রাঙামাটিতে যেতে পারবেন। রেলে যেতে চাইলে চট্টগ্রাম পর্যন্ত যেয়ে সেখান থেকে জনপ্রতি ১৮০ টাকা ভাড়ায়ও রাঙামাটিতে যেতে পারেন। ঢাকা থেকে সরাসরি নন এসি বাসের ভাড়া জনপ্রতি ৭৫০ টাকা। আমাদের গাড়িটি নির্ধারিত সময়ে যাত্রা শুরু করে দেয়। কয়েক ঘন্টা চলার পরে আমরা কুমিল্লার নূরজাহান হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতি করি। মনে রাখবেন, এইসব হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলক অনেকটাই বেশি হয়ে থাকে, তাই যে কোনো খাবারের দাম জিজ্ঞেস করে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমরা টিম মেম্বাররা হালকা কিছু নাস্তার অর্ডার করেছিলাম, কারণ যাত্রার পথে আমরা কেউ তেমন ভারী খাবারে অভ্যস্ত নই। আর কি বলবো, খাইতে বসে আমরা এখন বাচ্চারা নিয়ে বহুদিন পরে কিন্তু একটা আসলে 5 বছর পর হইল। মামার পিছনে একটা মামা থাকে, আমার প্রিয় মামা। আমি মানে বাংলাদেশেও অনেকদিন আচ্ছা, সে এখন বাংলাদেশ ট্যুর শুরু করছে। সেই থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইউএসএ, ইউকে সব ঘোরা শেষ। দেখতে আসছি আমি। হ্যাঁ, 15,000 বাসা থেকে আপনার কিন্তু প্রায় 20 মিনিটের যাত্রা বিরতির পরে আমাদের বাস আবারও চলতে শুরু করলো। শীতের কুয়াশাচ্ছন্ন পথ ধরে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যে। চলতে চলতে আমাদের বাসটি খুব ভোরবেলায় পৌঁছে যায় রাঙামাটি রিজার্ভ বাজারে। খুব ভোরে আমরা এই রেস্টুরেন্টের পাশে থাকা একটি হোটেল থেকে ফ্রেশ হয়ে নিই এবং এখান থেকে সকালের নাস্তা সেরে নিই। সকালের নাস্তাগুলো দেখতে সুন্দর হলেও খেতে মোটেও ভালো ছিল না, তবে কিছুই করার নেই তেমন, কারণ খেতে তো হবেই। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা রাঙামাটির বিখ্যাত সেই ঝুলন্ত ব্রিজের দিকে রওনা দিই। তবে এখানে আমরা একটি ভুল করে বসি। আর কি সেই ভুল, সেটা ভিডিওটির সামনে যেয়ে বুঝতে পারবেন। রিজার্ভ বাজার থেকে আমরা ১৫০ টাকায় অটো ভাড়া করে ঝুলন্ত ব্রিজের পথ ধরি। চলতে চলতে কিছুক্ষণ পরে আমরা রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে চলে আসি, আর এখান থেকে একটু হাঁটতে রাঙামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজটি ঢোকার গেট দেখতে পাই। বলে রাখা ভালো, রাঙামাটি ঝুলন্ত ব্রিজে প্রবেশ করতে জনপ্রতি 20 টাকার টিকিট ক্রয় করতে হয়। আর আমরা মোট 4টি টিকিট ক্রয় করে প্রবেশ করলাম বিখ্যাত এই টুরিস্ট স্পটে। আঙ্কেল 4টা টিকিট দেন আমাদের, 4টা।
4টা। তো আমরা কিছুটা সময় এই ঝুলন্ত ব্রিজে পার করি। এই সে ঝুলন্ত ব্রিজ। আর এখন আমরা সকালেই এখানে চলে এসেছি, এখন প্রায় 9টার মতো বাজে। এখানে আপনারা অনেকগুলো ভাড়া চালিত বোট পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এখান থেকেও বোট ভাড়া করতে পারেন, আর যদি আপনারা সেটা না করেন তাহলে আপনার রিজার্ভ বাজার থেকেও বোট ভাড়া করতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। বলে রাখা ভালো, এখানে সারাদিনের জন্য বোট ভাড়া একটু বেশি নিয়ে থাকে, তাই আপনারা চেষ্টা করবেন রিজার্ভ বাজার থেকে বোট ভাড়া করার জন্য, এতে আপনাদের কিছুটা সাশ্রয় হবে। তো আমরা এখানে কিছু সময় কাটিয়ে আবার রিজার্ভ বাজারের নৌকা ঘাটের দিকে রওনা দিই বোট ভাড়া করার জন্য। জেনে রাখা ভালো, এই ঝুলন্ত ব্রিজটিতে এইভাবে না এসে আপনারা যদি সরাসরি যে বোটটি ভাড়া করবেন সেটা দিয়ে আসেন, তাহলে আমাদের মতো এক্সট্রা 300 টাকা আর অটো ভাড়া দেয়া লাগবে না। কারণ সারাদিনের জন্য আপনারা যে বোটটি ভাড়া নেবেন সেটা দিয়েও এই ঝুলন্ত ব্রিজটিতে ঘুরে আসা যায়। আর আমরা মূলত এই একটি ভুল করি। যাক, সেটা কোনো কথা নয়, জানা না থাকলে এমনটা হতেই পারে। তো আমরা চলে এলাম রাঙামাটি নৌকা ঘাটে। এখান থেকে আপনারা অসংখ্য বোট পেয়ে যাবেন সারাদিনের জন্য। তবে দালাল হতে সাবধান, নিজেরাই দরদাম করে নিজেদের পছন্দ মতো স্পট নির্বাচন করে ঘুরে আসুন। এখানে 1500 টাকা থেকে শুরু করে 2500 বা 3000-এ সারাদিনের জন্য বোট পেয়ে যাবেন। আর এই সারাদিনে আপনারা মোটামুটি 8 থেকে 9টি স্পট ঘুরতে পারবেন। আর আমরাও এখান থেকে 2500 টাকা একটি বোট ভাড়া করি। তো আমরা অবশেষে এই বোটটা ভাড়া করেছি। এখন আমরা কাপ্তাই লেকে আজকে সারাদিন ঘুরবো। তো এই সারাদিনে মিনিমাম 8টা স্পট আমাদেরকে দেখানো হবে। আর এই চালক, তার সাথে আমরা এইভাবেই ডিল করেছি। বোটে ওঠার পরে আমাদের প্রথম গন্তব্য বৌদ্ধ মন্দির এবং আদিবাসীদের বাজার। এই পথে যেতে যেতে চলুন উপভোগ করি কাপ্তাই লেকের মায়াময় কিছু সৌন্দর্য। আমরা এখন বৌদ্ধ মন্দিরে চলে এসেছি। ভূমি থেকে প্রায় 150-200 ফিট উপরে এই বৌদ্ধ মন্দিরটি অবস্থিত। বৌদ্ধ মন্দিরটির আশেপাশে বেশ পরিচ্ছন্ন একটি পরিবেশ এবং সর্বদাই মনোরম পরিবেশ বিরাজমান এখানে। আমরা কিছুটা সময় এখানে পার করে নামার সময় এখানে আদিবাসীদের একটি বাজারে প্রবেশ করি। ছোট্ট এই বাজারটিতে তেমন কিছু পাওয়া না গেলেও বাজারটি বেশ পরিচ্ছন্ন। বাজারের নাম কি এটা? বলেন কি 100 টাকা? এখান থেকে আমরা আমাদের দ্বিতীয় স্পটের উদ্দেশ্যে আমাদের বোটটিতে উঠে পড়ি। এর মাঝেই আমরা দুপুরের খাবার আগে থেকে ঝুমঘর রেস্টুরেন্টে অর্ডার করে যাই, কারণ এখানে আগে অর্ডার করে না গেলে খাবার সার্ভ করা হয় না, আর এখানকার খাবারের মানও ভালো। তাই আমরা পরবর্তী গন্তব্য সুবলং বাজার যাওয়ার আগে এখান থেকে দুপুরের খাবার অর্ডার করে যাই।
কাপ্তাই লেকের সবচেয়ে সুন্দর জায়গাগুলো চোখে পড়বে এই পথেই। চলুন আমরা উপভোগ করি প্রকৃতির এই অপার সৌন্দর্যকে। মহান সৃষ্টিকর্তা কত সুন্দর করেই না তৈরি করেছে এমন মোহনীয় প্রাকৃতিক পরিবেশ। তো আমরা এখন শুভলং বাজারে চলে এসেছি, আর এখান থেকে মোটামুটি ট্যুরিস্টদের জন্য আর ভেতরে যাওয়ার অনুমতি নেই। যদি কেউ যেতে চায় তাহলে এখানে থাকা আর্মি চেকপোস্ট থেকে অনুমতি নিয়ে তারপরে যেতে হয়। তো আমরা বোট থেকে নেমে এখানকার বাজারে প্রবেশ করি। এই বাজারটি খুব একটা বড় না হলেও এই বাজারে অনেক কিছুই পাওয়া যায়। এখানে কিছু সময় কাটানোর পর আমরা আবারও বেরিয়ে পড়ি শুভলং বড় ঝর্ণাটি দেখার জন্য। কিছুক্ষণ চলার পরে আমরা চলে আসি শুভলং বড় ঝর্ণাটির সামনে। আর এই সেই শুভলং বড় ঝর্ণা, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে এখানে একদমই পানি নেই এখন, কারণ এটা জানুয়ারি মাস চলছে এবং শীত মৌসুম, তাই এই ঝর্ণায় একটুও পানি নেই। প্রায় 160 ফিট উপর থেকে ঝর্ণার পানি প্রবাহিত হয় বর্ষাকালে, যা দেখতে খুবই সুন্দর দেখায়। কিন্তু আমাদের আর সেটা দেখা হলো না এই যাত্রায়। তবে কাপ্তাই লেকে এতক্ষণে আমরা যা দেখেছি তা আমাদের মনকে ভরিয়ে দিয়েছে, যার বহিঃপ্রকাশ এদের কথাই ফুটে উঠেছে। আচ্ছা সোহেল, কাপ্তাই সম্পর্কে, রাঙামাটি সম্পর্কে আমি তোমার কাছে কিছু ওয়ার্ড শুনতে চাই। অনেকের মুখে বলতে শুনি যে আসলে রাঙামাটি কি যাবে, কি দেখার আছে, কিছু নাই তো ঝুলন্ত ব্রিজ ছাড়া। এখন তুমি তো এই সিনারি গুলো দেখলা, এখন তোমার অভিব্যক্তি কি? তুমি আসলে এখানে তো না আসলে তো এটা বোঝা যাবে না যে এখানে কি আছে। এখানে যে এত সুন্দর, যে থাইল্যান্ডের মতো, ভিয়েতনামের মতো এত পাহাড় আছে, আর এই যে আঁকা বাঁকা নদী পথ, একদম ঠান্ডা পানি, এটা তো আমি নিজেও চিন্তা করি নাই। সেটাই, আমিও বিভিন্ন মানুষের শুনছি যে আসলে রাঙামাটি কি আছে, কিন্তু আসলে যেখানে যে প্রাকৃতিক সৌন্দর্য একটা ব্যাপার আছে, সেটা তো নিজের চোখে না আসলে তো বিশ্বাস করতাম না। রাইট, এবং খুবই ভালো লাগতেছে। আচ্ছা, এখন এই ব্যাপারে আমি বাসা সিকান্দারের একটা অভিব্যক্তি চাইতেছি যে তুমি তো প্রথমে একটু মানে দ্বিধাদ্বন্দ্বে ছিলা, এখন ব্যাপারটা কি দাঁড়াইছে, এখন তোমার কেমন লাগছে ব্যাপারগুলো? দ্বিধাদ্বন্দ্ব কি, আমি তো জানতাম না যে এটা এরকম এত সৌন্দর্য, কারণ আমি জানছি যে ওই খালি ঝুলন্ত ব্রিজই মানুষ আছে রাঙামাটিতে, যে এইরকম নদীর পথে বা পাহাড়ি অঞ্চলে যে এরকম অবস্থা কেউ জানতো, তোমার জানা ছিল না? জানতো না, আমরা জানতাম না, আমরা কোন সময় ইউটিউবে সার্চ দাও দেখিনি, আমাদের দেশের ভিতরে কি আছে এটা ছিল, এটা অনেক আগেই ছিল, জানে না, এটা অনেক আগেই ছিল, আমরা দেখি না, আমরা চিন্তা করি ওই ইন্ডিয়া, দার্জিলিং, তারপর ওই যে সিকিম, ভিয়েতনাম, থাইল্যান্ড এগুলো চিন্তা ভাবনা করি যে ওদিকে যাওয়ার ইচ্ছা। যদি আমরা মন যুগায় দেখি যে এটা থাইল্যান্ডের কম না, আমরা যদি মনে যুগায় দেখি তাহলে এটা থাইল্যান্ডের। এখন আমরা যাচ্ছি শুভলং ছোট ঝর্ণাটি দেখতে। চলুন দেখা যাক কি আছে সেখানে। তো আমরা এখন আছি শুভলং ছোট ঝর্ণাতে। এই ঝর্ণাটা আসলে অনেকটা ছোট, এখন তো আপনার শুকনো মৌসুম, যার কারণে এখানে একদম পানি প্রবাহিত নাই বললেই চলে। তো আমরা বড়টাতে দেখতে গেছিলাম, ওটাও সেম প্রবলেম, পানি এখন নাই। আর এটা তো ডিসেম্বর মাস চলতেছে, আর এখন পানি না হওয়াটাই স্বাভাবিক।
এটাতে বর্ষাতে আপনার অনেকটাই পানি থাকে, আর তখন এই জায়গাটা একটু আপনার পানিতে পরিপূর্ণ থাকে, তখন ব্যাপারগুলো হয়তো দেখতেও সুন্দর লাগে। দেখাও যাচ্ছে আসলে একটা সুন্দর মন্দির একটা জায়গা। শুভলং ছোট ঝর্ণা দেখার পরে এখন প্রায় দুপুর 3টার মতো বাজে, আর এখন আমরা আমাদের ঝুমঘর রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। এখান থেকে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নেব। এখানকার খাবারের মান বলতে গেলে অসাধারণ। জনপ্রতি 250 টাকায় আমরা খাবারগুলো অর্ডার করেছিলাম। প্রথমে ভেবেছিলাম খাবারগুলো হয়তো অত ভালো হবে না, কিন্তু খাবার যথেষ্ট পরিমাণে ভালো ছিল। এখান থেকে খাবার দাবার সেরে আমরা বেরিয়ে পড়ি আবারও লেকের পানিতে, আর উপভোগ করতে থাকি কাপ্তাইয়ের সেই অপার সৌন্দর্যকে। এবার আমাদের গন্তব্য আজকের দিনের শেষ স্পট পলেল পার্ক। সারাদিন ঘোরাঘুরি করে পরন্ত বিকেলে আমরা প্রবেশ করি পলেল পার্কে। জনপ্রতি 40 টাকা টিকিট মূল্য এখানে। তো আমরা এখন পলেল পার্কে চলে এসেছি। সারাদিন বোট ট্রেনিং এর পরে শেষ স্পট হিসেবে আমরা এই পার্কেই এখন ঢুকেছি। এখানে এন্ট্রি ফি পার পারসন 40 টাকা করে রাখা হয়েছে। আর আমরা এখন এই তো পলেল পার্কের সেই আর্টিফিশিয়াল ঝুলন্ত ব্রিজের সামনেই আছি। তো চলেন এখানে আমরা কিছু সময় ক্ষেপণ করি। এখান থেকে শেষ বিকেলে পরন্ত সূর্য উপভোগ করা যেন একটি সুন্দর বিকেলের যাপন। স্থানীয় লোকের পাশাপাশি দেশে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীর ভিড় সবসময় লেগেই থাকে এখানে। বেশ পরিপাটি এবং ছিমছাম পরিবেশ পার্কটির সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। আর আমাদের টিম মেম্বাররাও খুব স্বাচ্ছন্দ্যের সাথে পার্কটির পরিবেশকে উপভোগ করছে। পার্কে পরতে পরতে প্রকৃতির এক নিবিড় ছোঁয়া। তো অনেকটা সময় এখানে কাটানোর পর প্রায় সন্ধ্যা হতে চলেছে। আসলে ভালো লাগার অনুভূতি প্রকাশ করার মতো না। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে বউ ছেলে মেয়ে নিয়ে আসতে আসার ইচ্ছা আছে। একটা সুন্দর একদিনের ট্যুরের জন্য বেস্ট সুন্দর। যদিও অনেকে বলে এটা খরচ তেমন না, ট্যুর কিন্তু আসলে অতটা কষ্ট হয় না। ঠিক আছে, এখানে খুব সুন্দর হবে দেখা যায়, কভার করা যায়। আর ইনশাআল্লাহ আমরা যারা এখানে আসছি আমরা পরবর্তীতে আবার আসবো। আসলে কি যতটুকু আগে জানতাম যে রাঙামাটি এত সুন্দর না, শুধু ঝুলন্ত ব্রিজ, এখন তো দেখা যায় অনেক কিছু ডেভেলপ করছে যা মানুষের ধারণার বাইরে। আগে থেকে অনেক ডেভেলপ অনেক ডেভেলপ করছে আপনার। তারপর তোমার এই সবকিছু বেশিক্ষণ দাঁড়াবেন না, রাস্তা ক্লিয়ার, বেশিক্ষণ দাঁড়াবেন না। যে এই ঝুলন্ত ব্রিজটা তো অসাধারণ। আর এখান থেকে মূলত আজকের এই একদিনের ভ্রমণ গল্পটিও শেষ করতে হচ্ছে। তো আজকে এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসলে বিদায় নিতে ইচ্ছে করছে না, এত সুন্দর মনোরম একটি ভিউ, লাইফ টাইম একটি এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। আর যদি কখনো সম্ভব হয় আপনারা অবশ্যই শীতকালের রাঙামাটি আপনারা ঘুরে যাবেন। আর কাপ্তাই লেক মাস্ট বি, এটাকে কোনোভাবেই মিস করা যাবে না। তো বন্ধুরা, জানি না ভিডিওটি কেমন লাগলো আপনাদের। যদিও আমরা পাখির খোঁজ করতে এসেছিলাম এখানে, কিন্তু পাখির দেখা না পেলেও আমরা পেয়েছি অপরূপ এক প্রকৃতির সান্নিধ্য, যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য।